বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমি গত ভিডিওতে বলেছিলাম যে চীন এর সম্পর্কে একটা আলাদা করে বিশ্লেষণ করব। তো আমি ভাবলাম তাহলে সেই বিশ্লেষণটা আজকেই করে নিই। তো বিষয়টা হচ্ছে যে আপনারা সবাই জেনেছেন যে চীনের সঙ্গে ভারতের যে লাদাখ সীমান্তে একটা দ্বন্দ্ব থেকে লাদাখ সীমান্তে দুপক্ষের সৈন্যরা স্ট্যান্ড আপ করেছিল। অর্থাৎ ওখানে একদিকে চীনের সৈন্যরা আর একদিকে ভারতের সৈন্যরা দুজনে দুই জায়গায় যে যার জায়গাতে দাঁড়িয়ে মুখোমুখি দাঁড়িয়েছিল এবং সেই জায়গাগুলো ছিল ডেপসাং এবং ডেমচক। এই ডেপসাং এবং ডেমচক এটা হচ্ছে পূর্ব লাদাখের একটা অংশ। আপনি যদি ম্যাপ দেখেন সেখানে দেখতে পাবেন। এখন এইটা গত 2020 সাল থেকে চলছিল, 20 সালের প্রায় মে মাস থেকে। এবং তার পিছনে কারণটা হচ্ছে যে 2020 সালের জুন মাসে আপনারা এই খবরটা শুনেছিলেন বোধহয়, যে গালোয়ান ভ্যালি, যেখানে গালোয়ান ভ্যালি আছে লাদাখের, সেই গালোয়ান ভ্যালিতে সেটা চীনের যে অক্সয় চীন যেটাকে বলে, যেটা খানিকটা সীমান্ত খানিকটা জায়গা চীন দখল করে রেখেছে, সেই ভারতের জায়গা দখল করেছে, সেই সীমান্তে গালোয়ান ভ্যালি বলে একটা জায়গা আছে। সেইখানে ম্যাপ দেখলে আপনারা বুঝতে পারবেন, সেইখানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের একটা ছোটোখাটো লড়াই হয়েছিল। এবং তার কারণটা ছিল কি, যে চীনা সেনারা তাদের যে অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল, যেখান থেকে তারা যেখানে তাদের শেষ সীমান্ত বলা হয়, সেখান থেকে তারা কাছে কিছুটা এগিয়ে আসার চেষ্টা করেছিল। ফলে ভারতের সেনারা সেটা বাধা দিয়েছিল। ফলে দুপক্ষের মধ্যে একটা ভালো লড়াই হয় এবং বলা হয় সেখানে যে আমাদের ভারতের প্রায় 20 জন সৈন্য মারা গেছে এবং সরকারি হিসাবে চীনের 4 জন সৈন্য মারা গেছে। কিন্তু বেসরকারি হিসাবে বলা হয় যে ওখানে চীনের প্রায় 40-এর বেশি সৈন্য মারা গেছে, কিন্তু তাদের বডি চীন সরিয়ে নিয়ে গেছিলো এবং সেটা তারা তাদের মিডিয়াতে প্রকাশ করেনি এবং সেখান থেকে সেটা জানা যায়নি। কিন্তু এটা একটা অসমর্থিত সূত্রের খবর, কারণ চীন তো এমন একটা দেশ যেখানে কমিউনিস্ট শাসন, যেখানে ভিতরের খবর কিছু বেরোয় না, অর্থাৎ সবটাই হচ্ছে যে তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তার বাইরে কেউ কিছু করতে পারবে না। তো তারা সরকারিভাবে ঘোষিত করেছিল 4 জনের কথা। তো যাই হোক, এইটার পর থেকেই একটা বিরাট স্ট্যান্ড অফ হয়েছিল। এখন এই স্ট্যান্ড অফটা গত যে ব্রিক্স সামিট হয়েছে রাশিয়ার কাজানে, এই যে আপনার 22, 23, 24 এই 3 দিন যে সময়, 22, 23, 24 যে কাজানে যে ব্রিক্স সামিটটা হয়েছিল, সেই ব্রিক্স সামিটে ওই স্ট্যান্ড অফ নিয়ে সৈন্য স্ট্যান্ড অফ নিয়ে দুই দেশের নেতা, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুজনের মধ্যে একটা মুখোমুখি বৈঠক হয়েছিল। এইটা তাদের এই সাম্প্রতিককালের একটা দ্বিতীয় বৈঠক। এর আগেও একটা বৈঠক হয়েছিল, সেটা ছিল জোহানেসবার্গে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সেই মিটিংটা ছিল গত বছর, এবং সেখানেও অল্প কিছু আলোচনা হয়েছিল যে এই বিষয়টাকে নিয়ে আমাদের একটু ভাবা দরকার। তো এখন আমার মাথায় একটা চিন্তা হলো যে হঠাৎ চীন এইভাবে তাদের সৈন্য প্রত্যাহার করে নিল কেন, এবং গত 30 অক্টোবর সেই সৈন্য প্রত্যাহার ফাইনাল হয়ে গেছে এবং ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলে দিয়েছেন যে আমাদের প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন যে আমাদের যে দুই দেশের মধ্যে যে ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া সেটা কমপ্লিট হয়েছে, আগে যে এটা ছিল সেটা আমাদের কমপ্লিট হয়েছে। এবং ওখানকার যেটা চাইনিজ যে ফরেন মিনিস্টার, তিনি এই কথাটা বলে দিয়েছেন যে ওখানে কিন্তু লিনজিয়াং তিনিও বলে দিয়েছেন যে হ্যাঁ, ভারতের সঙ্গে আমাদের একটা ডিপ্লোম্যাটিক টাইজ এবং সেটা হয়েছে। তো এইটার একটা বড় খবর, এটা মোটামুটি সবাই জেনে গেছে এর মধ্যে। তো এখন আমার মনে চিন্তাটা হচ্ছিল যে হঠাৎ করে চীনের এমন কি সদ্বুদ্ধির উদয় হলো যে যারা হচ্ছে কি এইভাবে হঠাৎ ওখানে নিজেদের মধ্যে যে স্ট্যান্ড অফ দু দেশের মধ্যে, এবং ওরা নিজের উৎসাহী হয়ে তাদের সৈন্য পিছন দিকে ফিরিয়ে নিয়ে অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোলে, এবং ভারতের সৈন্যরাও ফিরে এলো অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোলে। এবং মাঝে খানিকটা বাফার জোন আছে, সেই বাফার জোন অর্থাৎ ফাঁকা জায়গা, নোম্যান্স ল্যান্ড যাকে বলা হয়, যেটার মধ্যে কেউ থাকবে না। তো এখন সেখানে দু দেশে আলাদা আলাদা পেট্রোলিং শুরু হয়েছে এবং সেটা
অলরেডি চালু হয়ে গেছে এবং সেগুলো তার সৈন্যরা যে ফিরে যাচ্ছে, চীনের সৈন্যরা তাদের দেশে ফিরে যাচ্ছে, ভারতের সৈন্যরা তাদের দেশে যে লাইন অফ কন্ট্রোলে ফিরে আসছে, সেটার ছবিও ইন্টারনেটে বেরিয়ে গেছে এবং ছবি খবরের কাগজে হয়তো বেরিয়েছে, আপনারা দেখেছেন। তো আমি ইন্টারনেটে দেখেছি সেসব ছবি বেরিয়েছে। তো আমার মনে হলো যে হঠাৎ এইভাবে কেন হলো। তবে আমার একটা কৌতূহল আমি মনকে জিজ্ঞেস করলাম কী হতে পারে। প্রথম হচ্ছে আমার মনে হলো, তবে কি চীন আমেরিকার নির্বাচনে যে ট্রাম্প জয়লাভ করবে এটাকে নিয়ে কোনো আগাম ইন্টেলিজেন্স ইনপুট পেয়েছিল? যেরকম যদি আমাদের সঙ্গে এটা সম্পর্কটা এরকম চলতে থাকে, আমেরিকা হয়তো ট্রাম্প জয়লাভ করলে, যেহেতু প্রধানমন্ত্রী মোদিজির সঙ্গে তার একটা বন্ধুত্ব আছে এবং তার সময় তার যে ট্রাম্প 1.0-তে যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্কটা আবার ফিরে আসবে এবং তখন চীনের কাছে একটা উদ্বেগ বৃদ্ধির কারণ হবে। এটা কি একটা হতে পারে? এটা আমার একটা মনে হয়েছিল। দ্বিতীয় মনে হয়েছিল যে তবে কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কি এর মধ্যস্থতা করেছেন ভেতরে, মানে ডিপ্লোম্যাটিক একটা চ্যানেল করেছেন, মানে একটা সেকেন্ড লাইন চ্যানেল করেছেন, যে মোদিজিকেও বলেছেন যে ইউ ডিসকাসড রিগার্ডিং ইউর স্ট্যান্ড অফ উইথ শি জিনপিং, এবং জিনপিংকেও বলেছেন ইউ শুড অলসো ডিসকাস উইথ মোদিজি অ্যান্ড অ্যাভয়েড দিস টেনশন বিটুইন টু কান্ট্রিজ। এটাও একটা হতে পারে। এটা আমার একটা মনে প্রশ্ন এসেছিল। তারপরে মনে হয়েছে তবে কি চীন থেকে যে ভারতে ইম্পোর্ট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, সেইটা কি মূল কারণ যে চীনের ব্যবসা ভারতে কমে যাচ্ছে? যদিও চীনের সঙ্গে ভারতের এই যে টেনশন, এই টেনশনটা আজকে বিগত 4 বছর ধরে আছে, কিন্তু চীনের সঙ্গে ব্যবসা, যে বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্ট দু দেশের সঙ্গে, সেইটা কিন্তু বন্ধ হয়নি। এরপর আরেকটা জিনিস মনে হলো, তবে কি চীন তার যে একটা এই বিভিন্ন দেশে আক্রমণাত্মক ভূমিকা, লোকের জায়গা দখল করে নেবো, জমি দখল করে নেবো, এরকম একটা ভূমিকা, এবং হঠাৎ করে কোথাও আক্রমণ করে বসা, ওদের সম্পর্কে বলা হয় চীন হচ্ছে কি যে করে, যেমন ওই চিতাবাঘেরা হঠাৎ করে যে আক্রমণ করে কোনো জীবজন্তুকে, সেরকম কি উলফ ওয়ারিয়ারের ভূমিকা থেকে বেরিয়ে এসে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে চাইছে। যে যদি একটা আমাদেরকে ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে হয়, সেখানে তাহলে আমাদেরকে একটা কোঅপারেটিভ মানে কোঅপারেশনের ভূমিকা নিয়ে চলতে হবে। তবে কি তারা সেই বিহেভিয়ার থেকে একটু সরে আসতে চাইছে? তাদের যে আগ্রাসী ভূমিকা সবসময় আমরা দেখছেন, তাইওয়ানের সঙ্গে চীনের কী হচ্ছে, অবিরত তাইওয়ানকে ধমক দিচ্ছে যে আমরা দখল করবো। তো আবার যেহেতু তাইওয়ানের পিছনে আমেরিকা আছে, তাই সেটা খুব একটা কিছু এখনও পর্যন্ত করে উঠতে পারেনি। নাহলে কি সেরকম একটা ইন্টারন্যাশনাল রিলেশনে, ইন্টারন্যাশনাল এরানাতে কি একটা নিজের গ্লোবাল লিডার হওয়ার চেষ্টা হচ্ছে। বিশেষ করে ব্রিক্স দেশে এবারে যে মিটিংটা হচ্ছে কাজেনে, সেখানে ব্রিক্সের যে মাত্র 5-6টি মূল যে সদস্য, তার বাদ দিয়ে অনেক প্রায় 30-35টা অন্যান্য দেশ ইনভাইট হয়ে এসেছিল এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ সব আলোচনা হয় এবং কি ব্রিক্স কারেন্সির ব্যাপারে আলোচনা হয়েছে। যেমন আমরা জানি ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো, তাদের মধ্যে ইউরো কারেন্সি চালু হয়েছে। কেবলমাত্র মানে ইংল্যান্ড সেখান থেকে পরবর্তীকালে ব্রেক্সিট করে বেরিয়ে এসেছে, তাছাড়া বাকি সব দেশগুলোতে ইউরো চলে। তো সেরকম একটা কি ব্রিক্স কারেন্সির যদি ব্যাপার থাকে, সেটাকে নিয়ে কি যদি ভাবছে, তাকে এর পিছনে চীনের কী উদ্দেশ্য থাকতে হবে? অথবা এমন কি হতে পারে যে যেহেতু এই 2024 সালে মোদিজি আবার ক্ষমতায় এসে গেছেন, সেটা দেখার অপেক্ষা করছিল যে আসলে কি হয়। কারণ ভারতের এই যে 2024 সালে নির্বাচনটা হয়েছে, এই 2024 সালে দুটো বড় বৃহৎ শক্তির দেশ, তারা কেউই চায়নি যে মোদিজি তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসুন। সেটা আমেরিকাও চায়নি, আমেরিকা একটা ভিন্ন ধরনের স্বার্থ ছিল, এবং সেটা চীনও চায়নি, সেটা চীনের একটা অন্য ধরনের স্বার্থ ছিল। আমেরিকা চাইছিল ভারত আরও দুর্বল হোক আর্থিক দিক থেকে, এবং যে তার যে বর্ধিত প্রভাব সারা বিশ্বে হচ্ছে, সেখান থেকে তাকে কী করে একটু দমিয়ে রাখা যায়। আর চীনের সঙ্গে বলা হয় আমাদের দেশের কিছু নেতার একটা গোপন সমঝোতা ছিল যে চীন তাদেরকে হচ্ছে যে সাপোর্ট করে, এরকম ঘটনা একটা ব্যাপার আছে। সেটা বিভিন্ন সময় বিভিন্ন টিভি নিউজে এবং মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতেও প্রকাশ পেয়েছে। তো সেইটা কি একটা কারণ যে মোদিজি তো আর 5 বছর থাকবেন, তো মোদিজির মতো একজন ডাইনামিক লিডার, তার সঙ্গে তো নিজেদেরকে লড়ে ওঠার থেকে তার সঙ্গে সমঝোতা করা ভালো। এখন আমাদের মতো গণতান্ত্রিক দেশে 5 বছর নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচন হয়, কিন্তু চীন, রাশিয়া বা উত্তর কোরিয়া, এসব দেশে এসব কিছু হয় না।
ওখানে চীনে শি জিনপিং ওখানকার দীর্ঘদিনের হচ্ছে প্রেসিডেন্ট, রাশিয়ায় পুতিন তিনি দীর্ঘদিনের প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ায় কিম জং উনের তো অন্য কোনো বিষয়ই নেই, সে ওখানকার সর্বেসর্বা, সেই আইন সেই বিচার সেই শাসন। তো এরকম তো নয়, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশগুলোতে একটা বিষয় আছে কি সেখানে বিভিন্ন দলের মধ্যে ভারতে একটা নির্বাচন হয়, নির্বাচন হয়ে সেখানে প্রধানমন্ত্রী হতে হয়। এমনকি আমেরিকাতেও একটা নির্বাচনের মাধ্যমে তারা সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। তো এটা কি কোনো কারণ আছে? তো এটা আসলে ব্যাপারটা কি? যাই হোক, এর পেছনে চীনের কি কোনো অন্য উদ্দেশ্য আছে? এখন যদি এই গত পরশু বা আজকেও বলুন, কিছু মিডিয়া বলছে যে চীন আসলে ওখানে শান্তি স্থাপন করে এখন মণিপুর এবং মিজোরামে একটা অশান্তি ক্রিয়েট করতে চাইছে। এবং মণিপুরে তো দীর্ঘদিন ধরে চলছেই, মেইতি এবং কুকিদের মধ্যে একটা স্থানীয় স্তরে বিভিন্ন লড়াই চলছে এবং সেটাকে বহু কষ্টে থামিয়ে তুমিয়ে বা কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। এবং তার পেছনে কি ওখানেও একটা মস্ত বড় ড্রাগ কার্টেল, ড্রাগ মাফিয়া কাজ করছে এবং মায়ানমার, চীন এবং একটা বিদেশি শক্তিও সেখানে কাজ করছে বলে এটা শোনা যাচ্ছে। তো তেমন করে সেই অর্থে এখন আক্ষরিক কিছু প্রমাণ পাওয়া যায়নি। এরপরে মিজোরামও একটা এরকম সংকট তৈরি হওয়ার মুহূর্ত তৈরি হয়েছে এবং কদিন আগেই এক দুদিনের মধ্যেই মিজোরামের মুখ্যমন্ত্রী একটা অন্যরকম কথা বলেছেন যে আমাদেরকে অনেকের সঙ্গে লড়াই করতে হচ্ছে, মায়ানমারের সঙ্গে লড়াই করতে হচ্ছে, চীনের সঙ্গে লড়াই করতে হচ্ছে, ভারতের সঙ্গে লড়াই করতে হচ্ছে। এরকম কথা কেন বলছেন? আপনি তো ভারতের অঙ্গরাজ্য একটা এবং ভারতের থেকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন, আর এদিকে বলছে আমাকে চীন মায়ানমারের সঙ্গে লড়াই করতে হচ্ছে, ভারতের সঙ্গে লড়াই কথা কি মানে আছে? তাহলে সেখানে কি কোনো অন্য একটা বাইরের শক্তি সেখানে মিজোরামেও আবার মণিপুরের মতোই একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে? এরকম একটা অনেকে সন্দেহ প্রকাশ করছে, এটা সামনে এসেছে। তো যাই হোক, এর মধ্যে আমি অনেকগুলো রিসার্চ রিপোর্ট দেখলাম। রিসার্চ রিপোর্ট দেখে আমি মোটামুটি 3টে সিদ্ধান্তে এই মুহূর্তে এসে হাজির হয়েছি। প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে চীন এবং ভারতের মধ্যে একটা ব্যবসায়িক সম্পর্কের ব্যাপার আছে। এখন ভারত ক্রমশ চাইছে যে চীন থেকে ইম্পোর্টটা কী করে কমানো যায়। তার বিভিন্ন কারণ আছে। দেখা গেছে 2022 সাল থেকে এ পর্যন্ত বা তার পরবর্তীকাল থেকে এ পর্যন্ত ভারত চীনে যতটা রপ্তানি করেছে তার যে পরিমাণ টাকা বা যে পরিমাণ ডলার চীন থেকে যে পরিমাণ আমদানি হচ্ছে সেটা অনেক গুণ বেশি। ইটস আ কোয়েশ্চেন অফ ইমব্যালেন্স অফ ট্রেড। দুটো দেশের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে, তো সেটা একটা ব্যালেন্স থাকা দরকার। তো ভারত সেটা চাইছে যে সেখানটা ব্যালেন্স করতে গেলে কী করতে হবে, চীন থেকে ইম্পোর্ট কমাতে হবে। অর্থাৎ এখান থেকে চীনে যে মালপত্র যাবে সেটা আয় যদি অনেক কম হয় এবং চীন থেকে যেটা এখানকে আসবে তাতে যদি আয় অনেক বেশি হয় তাতে ভারতের আর্থিক ক্ষতি হয়। তো ভারত চেয়েছে যে সেটা বলেওছে প্রায় যে ভারত চেয়েছে যে চীনের থেকে আমাদের ইম্পোর্ট কমাতে হবে। তো ভারত তার বিষয়ে সেই নিয়ে উদ্যোগও নিচ্ছে। প্রথম হচ্ছে ভারতবর্ষে নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, স্মল স্কেল তৈরি হচ্ছে, স্টার্টআপ বিজনেস শুরু হচ্ছে, যেগুলো চীন থেকে আয়াত হচ্ছে, যেগুলো চীন থেকে আমাদের দেশে ইম্পোর্ট হয়ে আসে সেই জাতীয় উৎপাদন ভারতে করার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত চাইনিজ গুডসের উপর একটা ট্যাক্স লাগানোর ব্যবস্থা করা হচ্ছে, অতিরিক্ত ট্যাক্স, যাতে করে চাইনিজ গুডস কম আসে। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে। কিন্তু তাতে আবার ভারতের যে ব্যবসাদার বিশেষত যারা চীনের সঙ্গে কাজ কারবার করে তাদের মধ্যে একটা অসন্তুষ্টি আছে। যেমন আমি দেখেছি, আমি যখন দিল্লিতে ছিলাম আমি একটা সোলার এজেন্সির মেম্বার আছি এখনো পর্যন্ত। সেই সোলার এজেন্সির যে মেম্বার, তো সেখানে তারা মিটিং করতো, সেখানে বিভিন্ন লোক আসতো সোলার নিয়ে বিভিন্ন আলোচনা করার জন্য। তারা প্রায়শই চীনে যেত এবং চীন থেকে বিভিন্ন সোলার প্যানেল বা অন্যান্য জিনিসপত্র আমদানি করতো, যেগুলো এখানে এসে অ্যাসেম্বলড হতো এবং তারপর তারা সেগুলো সোলারগুলো বিক্রি হতো। তো সেটা একটা ব্যাপার ছিল যে চীন তাহলে চাইলো যে ভারতের সঙ্গে এই যে সেই দ্বন্দ্বটা মিটিয়ে ফেলি, অর্থাৎ যে ব্যবসায় যে ঘাটতি হবে সেই ঘাটতিটা যাতে আগামী দিনে আবার না হয় বা ব্যবসা যেভাবে চলছে সেটা যাতে চলতে থাকে। আর ভারতের দিক থেকেও একটা আর্ট ছিল এই কারণে যে কানাডার সঙ্গে ভারতের একটা দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে এবং দেখা গেছে বর্তমান সরকার এখনও আমেরিকাতে আছে, জো বিডেন সরকার ডেমোক্রেটিক দলের, তারা ঘুরিয়ে ফিরে কানাডাকে পিছন থেকে সমর্থন করছে বা তাদেরকে উস্কে দিয়ে ভারতের পিছনে বিভিন্ন রকমের বিবৃতি দিচ্ছে। যদিও ইদানিংকালে এই 1-2 দিনের মধ্যে কানাডায় ট্রুডো সরকার বুঝে গেছেন যে আমাদের ভয়ানক লস হয়ে গেছে, সেইভাবে সে এখন বিবৃতি দিচ্ছে, সে এখন দেওয়ালি মানাতে যাচ্ছে, সেখানে যে বক্তব্য রাখছে, এসব হচ্ছে, কারণ তার অবস্থা কানাডাতে একদম খুবই খারাপ হয় সব নেতা নিজের দলের মধ্যে এবং কানাডাতে করেছে। তার জন্য ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য সেই বক্তব্যটা ওখানে ভয়ানক প্রভাব ফেলেছে। এবং এছাড়া যেটা বললাম অলরেডি আমি, যে তাহলে চায়নাকে একটা গ্লোবাল লিডারশিপ নিতে চাইছে, বিশেষত ব্রিক্সের মধ্যে একটা লিডারশিপ নিতে চাইছে। ব্রিক্সের 3টে মূল শক্তিশালী দেশ, একটা হচ্ছে রাশিয়া, একটা ভারত এবং একটা হচ্ছে চীন। তো ভারত এখন
মানে আগের দিনে এগিয়ে যাওয়ার খুব চেষ্টা করছে। ভারতের অর্থনীতি এখন 5 নম্বরে এসে পৌঁছে গেছে, খুব শীঘ্রই মধ্যেই হচ্ছে যে 4 নম্বর 3 নম্বরে পৌঁছে যাবে। ভারতের অন্যান্য দেশে ইম্পোর্ট অনেক বেড়েছে এবং করোনার সময় ভারত যে প্রচুর করোনার ভ্যাকসিন বিভিন্ন দেশে পাঠিয়েছিল, সেখানে ভারতের একটা অন্যান্য দেশের উপর একটা ভীষণ প্রভাব ফেলেছে। সেইটা একটা কারণ হতে পারে। তবে ব্যাপারটা হচ্ছে এটা এখনই কোনোভাবেই নিশ্চিত সিদ্ধান্তে আসা মুশকিল যে সত্যিকারই কী কারণের জন্যে চীন হঠাৎ করে নিজেদের সৈন্য পিছিয়ে নিয়ে নিজেদের লাইন অফ কন্ট্রোল চলে গেলো, হঠাৎ কী করে ভারতকে কনসেশন দিল, নাকি না মিটিং করেই তারা এটা ঠিক করলো, এবং আগামী দিনে এটি ঠিক কোন জায়গায় দাঁড়াবে আগামী দিন ছাড়া বোঝা যাবে না। এটা এক ধরনের হচ্ছে কম্পিটিশান এবং কোঅপারেশন সাইকেল। ঠিক আছে, একদিকে সাহায্যও করা হবে, আবার একদিকে নিজেদের মধ্যে কম্পিটিশনও থাকবে। সেটা বর্ডার সংক্রান্ত শুধুই কম্পিটিশন হোক, আর সেটা হচ্ছে কি যে বিজনেস সংক্রান্ত বিষয়ে হচ্ছে যে সাহায্য সহযোগিতা হোক দুই দেশের মধ্যে, এবং ব্রিক্সের লিডারশিপে কে মূল জায়গা নেবে সেটাও একটা হতে পারে, এবং বিশ্ব রাজনীতিতে কে প্রধান ভূমিকা নেবে, নরেন্দ্র মোদী না শি জিনপিং, আমেরিকা আবার কার দিকে ঢলবে। এখন যদি রাশিয়া এবং এখন আমেরিকার সঙ্গে একটু সম্পর্ক করে ইউক্রেন যুদ্ধ রাশিয়াও চাইছে বন্ধ হয়ে যাক, এবং তাহলে পরে কে ব্রিক্সের মূল লিডারশিপটা নেবে, সেটাও একটা মস্ত বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেটাও একটা হয়তো চীনের কাছে কারণ যে তার থেকে নিজেদের মধ্যে যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা মিটিয়ে ফেলি। এবং এর মধ্যেই শোনা যাচ্ছে, দু একটা রিপোর্ট এসেছে যে উত্তর কোরিয়া এবং রাশিয়া নাকি চীনের সঙ্গে যে বন্ধুত্ব এবং সখ্য ছিল সেটা আস্তে আস্তে করে সরে যাচ্ছে তারা, যে না চীনের সঙ্গে সম্পর্ক, আমেরিকার সঙ্গে সম্পর্ক আমাদের ভালো হবে না, এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে আগামী 4 বছর তার সঙ্গে সম্পর্কটা আমাদের দেশের লাভ হবে। তাহলে চীন এখন ঘুরিয়ে ফিরে একঘরে হয়ে পড়ছে। তো সেই জায়গায় চীন হয়তো ভেবেছে, বিশেষ করে শি জিনপিং ভেবেছে যে ঠিক আছে, ভারতের সঙ্গে আমাদের সব সম্পর্কটা শুধরে দরকার। এটা এক ধরনের, আমরা সেই সাধারণ ভাষায় বলি না যে একটা রিলেশনশিপ, কী ধরনের রিলেশনশিপ, মানে হেট অ্যান্ড লাভ রিলেশনশিপ। একদিকে ঝগড়াও আছে, আবার একদিকে ভালোবাসাও আছে। তো সেটা এখন চলছে। তো আগামী দিনে সেটা নির্দিষ্ট কোন জায়গায় পৌঁছায় সেটা বোঝা যাবে। তখনই বোঝা যাবে যে চীন আসলে কোন উদ্দেশ্য নিয়ে ভারতের সঙ্গে সম্পর্কটা রিভাইজ করলো, এবং ভারতও সেই সম্পর্ক রিভাইজ করে একটা নতুন করে সম্পর্ক তৈরি করলো, এবং তার সুদূরপ্রসারী ফলটা কী হলো। ধন্যবাদ, নমস্কার।